উফ মা, দেখুন আমাদের ট্যাঙ্কের জলটা কেমন যেন হলুদ হয়ে গেছে। মনে হচ্ছে প্রচন্ড আর্সেনিক উঠছে। ইস, এই জলে শ্যাম্পু করে করে আমার চুলটাও খারাপ হয়ে গেল। দূর, আমার এই জলে স্নান করতে কিছুতেই ভালো লাগছে না। আপনি আর্সেনিক কমানোর জন্য কিছু একটা ব্যবস্থা করুন না। আমি কি করে আর্সেনিক কমানোর ব্যবস্থা করব? এই বর্ষাকালে তো এরকম হওয়া স্বাভাবিক। আসলে বর্ষাকালে জলের স্তর নেমে গেছে বলে বেশি করে হয়তো আর্সেনিক উঠছে। ও কোনো ব্যাপার নয়, গ্রামের অন্যান্য মানুষেরাও তো স্নান করছে। তুমি আজকের মতো স্নান করে নাও, আমি কালকে বাজার থেকে একটা ফিল্টার আনানোর ব্যবস্থা করব। শাশুড়ি মায়ের কথা শুনে মালিনীর আর কিছু বলার থাকে না। সে বাথরুমে স্নান করতে চলে যায়, কিন্তু শ্যাম্পু করার সময় সে কল খুলে দেখে কলে জল নেই। পাম্প চালানোর পরও কিছুতেই ট্যাঙ্কে জল আসে না, যার ফলে মালিনী শ্যাম্পু মাথায় দিয়ে বড্ড বিপদে পড়ে। ওরকম অবস্থায় তাকে বাথরুমের বাইরে বেরিয়ে আসতে হয়। বৌদি, ট্যাঙ্কে আর জল উঠছে না। তোমার বাথরুমে নিশ্চয়ই জল পড়ছে না, তাই না? তুমি একটা কাজ করো, তুমি না হয় পাশের টাইম কলে গিয়ে স্নান করে এসো। তাছাড়া তুমি আর্সেনিকের কথা বলছিলে না, ওই টাইম কলের জল কিন্তু পরিশুদ্ধ হয়ে আসে, তাই ওই টাইম কলের জলে আর্সেনিক থাকবে না। কি, এখন আমাকে পাড়ার টাইম কলে স্নান করতে যেতে হবে? উফ, এই ঝামেলা নিয়ে কোথায় যে যাই। অবশ্য বাড়ির এই আর্সেনিকের জলে স্নান করলে আমার হেয়ার আর স্কিন নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি টাইম কলের জলে স্নান করে নিচ্ছি। এই বলে মালিনী পাড়ার টাইম কলে জলে স্নান করতে চলে যায়, কিন্তু টাইম কলে জল নেওয়ার জন্য লম্বা লাইন থাকে, যা দেখে মালিনী বড্ড অবাক হয়। আসলে মালিনীর শ্বশুরবাড়ির লোকেরা অনেক বড় লোক ছিল, তাই তারা বাড়িতে ফিল্টার ওয়াটার খেত কিংবা জল কিনে আনতো। প্রত্যেকের বাড়ির টিউবওয়েলের জলে আর্সেনিকের পরিমাণ বেড়ে যেত, তাই গ্রামবাসীদের কাছে টাইম কলই ভরসা ছিল। আরে, আপনারা সবাই এখানে জল নেওয়ার জন্য লাইন দিয়েছেন কেন? সরুন সরুন, আগে আমাকে স্নান করতে দিন। আমি অনেকক্ষণ ধরে মাথায় শ্যাম্পু আর গায়ে সাবান মেখে বসে আছি। আমি টাইম কলের জলে স্নান করব বলে এসেছি। সে কি দিদি, আমরা এদিকে খাওয়ার জল জোগাড় করতে পারছি না, আর তাছাড়া এই মুহূর্তে এই টাইম কলের এক বালতি জল আমাদের কাছে অনেক দামি, আর আপনি কিনা এই টাইম কলের জলে স্নান করতে এসেছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, সেটাই তো দেখছি। এই মহিলাকে সরাও এখান থেকে, না হলে ওর গায়ের শ্যাম্পু সাবান সব আমাদের খাবার জলে পড়বে। এই সরো তুমি এখান থেকে, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই? আমরা খাওয়ার জল নিচ্ছি আর তুমি আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়েছো। আরে বুঝতে পারছো না, বড়লোকদের বউদেরও বাড়িতে হয়তো স্নানের জলে আর্সেনিক ভরে গেছে, তাই হয়তো আমাদের মতো গরিবদের টাইম কলের জলে স্নান করতে এসেছে। যাও এখান থেকে, আমাদের সময় নষ্ট করো না। গ্রামের লোকেরা এমন কথা বললে মালিনীর খুবই গায়ে লেগে যায়, তাই মালিনী তখনই গ্রামবাসীদের বালতিগুলো সরিয়ে দিয়ে টাইম কলের নিচে বসে স্নান করতে শুরু করে দেয়। আর যেহেতু টাইম কল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জল দেয়, তাই মালিনীর স্নান করা মাত্রই টাইম কলে জলও চলে যায়, যার ফলে গ্রামের মানুষেরা কিছুতেই জল নিতে পারে না। আরে এটা কি হলো? আমরা নিজেদের জন্য খাবার জল পেলাম না, আর ওই মেয়েটা কিনা স্নান করে চলে গেল। ওটা কাদের বাড়ির বউ বলো তো? চলো আজকে এক্ষুনি তাদের বাড়ি থেকে ভাঙচুর করে আসবো। সব সময় শুধু গরিবদের ওপর বড় লোকের নজর থাকে, আজকে মজা দেখাবো একেবারে। এই বলে গ্রামবাসীরা দলবল বেঁধে মালিনীর শ্বশুর বাড়িতে যায়। তারা সবাই মিলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। আরে হয়েছেটা কি? আপনারা এরকম ছোট লোকের মতো আচরণ করছেন কেন? আমাদের বাড়ির সামনে এরকম চেঁচানোর মানেটা কি? আপনারা কি জানেন আপনাদের এই সমস্ত আচরণের জন্য আমি আপনাদেরকে পুলিশে দিতে পারি? কি হয়েছে না বলে আমার বাড়ির সামনে ঝামেলা করলে আমি কিন্তু একদম সহ্য করবো না বলে দিলাম। আজকে আপনার বৌমার জন্য আমরা জল পাইনি, তাই আপনাদের বাড়ি থেকে আমরা জল নিয়ে যাব। আর তাছাড়া আপনারা তো বড় লোক, গরিবদের কষ্ট বুঝবেন কি করে বলুন তো? তাই আপনাদের এই জলের জারগুলো আমরা নিয়ে যাব, বুঝেছেন? এই বলে গ্রামবাসী সবাই মিলে মালিনীর শ্বশুর বাড়িতে যত জলের জার ছিল সবই নিয়ে চলে যায়, যা দেখে মালিনী ভীষণই বিপদে পড়ে। কারণ মালিনী প্রত্যেক দিন অন্তত 5 লিটার করে জল খায়। হ্যাঁ গো অয়ন, শুনছো? ওরা তো সব জল নিয়ে চলে গেল। এখন আমি কি করে জল খাবো? তুমি আবার আমার জন্য জল কিনে নিয়ে এসো না। ঘরে তো আর একটু ফিল্টার ওয়াটার নেই। দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি যাও। তুমি জানো না আমি জল ছাড়া থাকতে পারি না। মালিনীর কথা শুনে অয়ন জলের দোকানে ফোন করে এবং 30টা জলের জার অর্ডার দেয়, কিন্তু দোকানদার কিছুতেই সেই অর্ডার নিতে চায় না। স্যার, এই আকালের বাজারে আপনি 30টা জলের জার অর্ডার করছেন? এখন তো জল পাওয়াই খুব মুশকিল। সবার বাড়িতে আর্সেনিকের ফলে খাবার জলের অসুবিধা হচ্ছে, তাই আপনাকে আমি 30টা জার দিতে তো পারবো না। তবে আপনি যদি এক্সট্রা 5,000 টাকা দিতে পারেন তাহলে।
সে কি, জলের জন্য 5,000 টাকা এক্সট্রা লাগবে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি এত বেশি টাকা দিয়ে জল বিক্রি করছেন কেন? না না থাক, তাহলে আমি আর আপনার কাছ থেকে জল নেব না। তার থেকে বরং পাড়ার ওই টাইম কল থেকে জল এনে খাওয়া অনেক ভালো, বুঝেছেন? এই, তুমি আমার জন্য এক্সট্রা টাকা দিয়ে জল কিনতে পারছো না? আমি আজকে অনেক কষ্ট করে ওই গরিবদের টাইম কলে গিয়ে স্নান করে এসেছি, তাতেই ওই ছোট লোকগুলো এসে আমাদের এত টাকা দিয়ে কেনা জলের জারগুলো নিয়ে চলে গেল। তুমি আমার জন্য এখনই 5,000 টাকা দিয়ে জলের জার আনবে। এমন সময় মালিনীর কথা শুনে শিলা দেবী ভীষণই রেগে যায়, কারণ সেই পাড়াতে তাদের একটা মান সম্মান ছিল। মালিনীর জন্য প্রথমবার গ্রামবাসীরা তাদের বাড়িতে এসে ঝামেলা করে চলে যায়। তাই শিলা দেবী রেগে গিয়ে বলে, একদম না, তুই কিছুতেই বৌমার কথা শুনবি না অয়ন। তোর এই অহংকারী বউয়ের জন্য আজকে আমাদের এতগুলো কথা সবাই শুনিয়ে চলে গেল। এমনিতেও এতগুলো জলের টাকা নষ্ট হয়েছে, তোকে আর 5,000 টাকা বেশি দিয়ে জল কিনতে হবে না। আর শোনো বৌমা, তুমি কালকে পাড়ার টাইম কলে লাইন দিয়ে দাঁড়িয়ে খাওয়ার জল নিয়ে আসবে। শাশুড়ি মা এরকম বললে মালিনীর আর কিছু করার থাকে না। পরের দিন সকাল হতেই শিলা দেবী মালিনীর হাতে দুটো বড় বড় বালতি ধরিয়ে দেয় আর তাকে টাইম কল থেকে জল আনতে পাঠায়। মালিনী সবার শেষে গিয়ে লাইনে দাঁড়ায়। এই গরিবদের পেছনে আমি লাইনে দাঁড়াবো? অতটাও খারাপ দিন আমার আসেনি। আমি এত বড় ঘরের বউ, আমার কি এভাবে লোকের পেছনে লাইন দিয়ে জল নেওয়া মানায়? এই মনে করে মালিনী গ্রামবাসীদের জলের বালতি সরিয়ে নিজের বালতি রেখে দেয়। এতে করে গ্রামবাসীরা মালিনীর উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই মেয়ে, তোমার কোনো লজ্জা নেই? আগের দিন তোমার শাশুড়ি মাকে এত করে বলে এলাম, তারপরও তোমার শিক্ষা হয়নি, আজকে আবার জল নিতে এসেছো? এই যে শুনুন, আমি আপনাদের মতো গরিব আর ছোট লোক নই যে এমনি এমনি চলে আসবো। আগের দিন তো আমাদের বাড়িতে গিয়ে 50টা জলের জার নিয়ে চলে এসেছেন। আপনি জানেন ওই 50টা জলের জারের দাম কত? অবশ্য আপনারা তো এই টাইম কল থেকে ফ্রিতে জল খান, তাই আপনারা কি করে টাকার মর্ম বুঝবেন? কি, যত বড় মুখ নয় তত বড় কথা? তোমরা কি ভেবেছো তোমরা বড় লোক বলে আমাদের মাথা কিনে নিয়েছো? আগের দিন তোমার জন্য আমরা জল পাইনি, তাই আজকে আমরা কিছুতেই তোমাকে জল নিতে দেব না। এই বলে গ্রামবাসীরা সবাই মিলে মালিনীর বালতি দুটো ভেঙে একেবারে মালিনীর হাতে ধরিয়ে দেয়। গ্রামবাসীদের এরকম রূপ দেখে মালিনী ভীষণই রেগে যায়। এই গ্রামবাসীগুলো দেখছি সোজা কথার মানুষ নয়, আমি এদেরকে উল্টো শিক্ষা দেব। দেখি এদের অহংকার কোথায় যায়। ওই 2 টাকার টাইম কলে জল খেয়ে আমার সঙ্গে পাঙ্গা নেওয়া আমি একেবারে বার করে দেব। মালিনী মনে মনে নানান কিছু প্ল্যান করতে থাকে। সেদিন রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন মালিনী গ্রামের সমস্ত টাইম কলগুলো মাটি থেকে উপড়ে ফেলে দেয়। পরের দিন গ্রামবাসীরা যখন জল নিতে যায়, তখন তারা কেউই আর টাইম কলে জল পায় না, কারণ মাটি থেকে এমনই বাজেভাবে জল বেরিয়ে আসে, সেই জল বালতিতে ভরা সম্ভব হয় না। হায় রে, আমাদের এত বড় সর্বনাশ কে করলো? এখন আমরা জল কোথা থেকে পাবো? আমার ঘরে তো সব জল শেষ হয়ে গেছে। এদিকে দেখছি গ্রামের সব টাইম কলগুলোই নষ্ট হয়ে গেছে। এক রাতের মধ্যে এরকম কাণ্ড হলো কি করে? কাল রাতে তো ঝড় বৃষ্টি হয়নি যে প্রাকৃতিক দুর্যোগের দোষ দেওয়া যাবে। আমার মনে হয় এই কাজটাকেও আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য করেছে। আমাদের এত বড় সর্বনাশ কে করতে পারে বলো তো? সবার কথা ভেবে কি লাভ কাকা? এখন আমরা খাবার জল পাবো না সেটা ভাবুন। কে আমাদের কি সর্বনাশ করলো তাকে খুঁজতে গেলে তো আর আমাদের জলের তৃষ্ণা মিটবে না। আমাদের জলের কিছু একটা ব্যবস্থা করতে হবে। এভাবেই গ্রামবাসীরা সবাই ভীষণ দুশ্চিন্তায় পড়ে, কিন্তু যা দেখে মালিনী অত্যন্ত খুশি হয়, কারণ মালিনী এবং তার পরিবারের খাওয়ার জলের কোনো অভাব ছিল না। তারা যদি জল নাও কেনে, তাদের বাড়িতে জলের ফিল্টার ছিল, তাই তারা ফিল্টার করে জল খেতে পারত। ঠিক হয়েছে, দেখ এবার কেমন লাগে। বড় লোকেদের সঙ্গে পাঙ্গা নিলে গরিবদের এরকমই অবস্থা হয়। আশা করি ওই গরিব লোকগুলো নিজেদের শিক্ষা পেয়ে গেছে, আর যদি এখনো ওদের না হয়ে থাকে তাহলে জল তেষ্টা পেলেই বুঝতে পারবে কেমন লাগে। অন্যদিকে বিকাশ পঞ্চায়েতে গিয়ে জলের সমস্যার কথা জানায়। যেহেতু গ্রাম অঞ্চলের মানুষের জীবনে টাইম কল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই তৎক্ষণাৎ পঞ্চায়েত থেকে গাড়ি পাঠিয়ে নতুন টাইম কল লাগানোর ব্যবস্থা করা হয়। অন্যদিকে মালিনী শ্বশুরবাড়িতে হঠাৎই তাদের পাম্পের মোটর খারাপ হয়ে যায়। এ কি, আমাদের মোটরটা খারাপ হয়ে গেল তো? এখন তো দেখছি আমাদের বাড়িতে জল থাকবে না। আমরা এখন স্নান করব কি করে? আর জল ফিল্টার করেই বা খাবো কি করে? জলের জারও আবার কেনা যাবে না, কারণ এখন কেনা জলের অনেক দাম। কি আর করা যাবে, এখন গ্রামের টাইম কলই ভরসা। শুনেছিলাম কে বা কারা যেন টাইম কলগুলো সব উপড়ে ফেলেছে। জানি না কোন শয়তান এই কাজ করেছে।
তবে তুমি চিন্তা করো না মা, আবার নতুন করে কল বসানো হচ্ছে, কিন্তু অনেকক্ষণ যেহেতু জল ছিল না তাই টাইম কলে কিন্তু অনেক ভিড় হবে। চলো আমরা তাড়াতাড়ি জল আনতে যাই, না হলে কিন্তু আর জল পাবো না। এই বলে তারা সবাই টাইম কল থেকে জল নিতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে শোনো, আমাদের দুটো টাইম কলের পাইপ কম পড়েছে, তাই আজকে আমাদের পাড়ায় কোনো রকম কল লাগানো সম্ভব নয়। তোমরা নয় পাশের পাড়া থেকে জল নিয়ে এসো। এমন কথা শুনে মালিনী খুব ভয় পেয়ে যায়, কারণ দীর্ঘক্ষণ জল না খেয়ে থাকায় মালিনীর খুব শরীর খারাপ করে। দাঁড়াও, আমার কাছে কলের পাইপ আছে, তোমরা তাড়াতাড়ি আমার বাড়ির পেছন থেকে কলের পাইপ নিয়ে এসে লাগাও, আমার ভীষণ শরীর খারাপ করছে, আমার এখনই জল দরকার। মালিনীর কথা শুনে বিকাশ এবং পাড়ার বাকি লোকেরা তার শ্বশুরবাড়ির পেছনে গিয়ে দেখে সেখানে সত্যিই পাড়ার সমস্ত টাইম কলের পাইপগুলো রাখা আছে, যা দেখে কারোর আর বুঝতে বাকি থাকে না এই কাজ মালিনী ছাড়া অন্য কারণ নয়। কিন্তু সেই মুহূর্তে মালিনীর এতই শরীর খারাপ করে যে সে কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারে না, তাই তার এরকম অবস্থা দেখে গ্রামবাসীর খুবই দয়া হয়। তখনই সবাই মিলে মালিনীকে জল খাইয়ে তাকে কিছুটা সুস্থ করে তোলে। এরকম ঘটনার পর মালিনী নিজের ভুল বুঝতে পারে। আমি কালকে রাতে সব টাইম কলগুলো রেগে গিয়ে উপড়ে ফেলেছিলাম যাতে আপনারা জল না খেতে পারেন, আর আজকে দেখুন আপনাদের জল দেওয়ার জন্যই আমার প্রাণ বাঁচলো, আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যি খুব ভুল করে ফেলেছি, আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, আমি আর কখনো এরকম কাজ করব না। মালিনী কাঁদতে কাঁদতে সকল গ্রামবাসীদের কাছে ক্ষমা চেয়ে নেয়। কিছুদিনের মধ্যে মালিনী নিজেই সরকারের কাছে তাদের গ্রামের জল সমস্যার জন্য আবেদন জানায়, তাই খুব তাড়াতাড়ি তাদের গ্রামের জল সমস্যা একেবারে দূর হয়ে যায়। ঋষিতা তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। সে একটি প্রাইভেট কোম্পানিতে জব করত। ঋষিতা গরম একটুও সহ্য করতে পারত না। একদিন সে গরমে দুপুরবেলা অফিসে বসে বসে কাজ করছিল, তখন উফ, গরমে গলাটা জাস্ট শুকিয়ে যাচ্ছে, এই গরমকালটা কেন আসে বলতো রুমকি? তোর একটু বেশিই গরম লাগে, আর আমি জানি তোর গরম কিভাবে কমানো যাবে। এই নে ধর, কোল্ড ড্রিঙ্কস খা। ওয়াও, এটা তুই কখন আনলি? আহ, গরমে কোল্ড ড্রিঙ্কস খেয়ে যা শান্তি পাওয়া যায় না, সেটা অন্য আর কিছুতে পাওয়া যায় না, জানিস তো। মাঝে মধ্যে ভাবি গরমকাল খুব খারাপ, আবার মাঝে মধ্যে কি ভাবি জানিস তো, গরমকালটা না আসলে কোল্ড ড্রিঙ্কসের মজাটাই তো নিতে পারতাম না। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা দেওয়ার জন্য। থ্যাঙ্কস বলছিস কেন? এটা তোরই কোল্ড ড্রিঙ্কস, তোর ব্যাগ থেকে আমি বের করে দিলাম যাতে তুই গরম গরম করে আমার মাথাটা খারাপ না করিস। শয়তান মেয়ে, আমি ওটা বাড়ি যাওয়ার সময় বাসে বসে বসে খাবো ভেবেছিলাম। যাই হোক, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিস, এবার চুপ করে ডেটাগুলো এন্ট্রি করে ফাইলটা আমাকে দে। ঋষিতা আবার কাজ করতে শুরু করে। অফিস ছুটির পর সে 2 বোতল কোল্ড ড্রিঙ্কস কিনে বাসে উঠে পড়ে। সে এরকমই ছিল, গরমকালে কোল্ড ড্রিঙ্কস ছাড়া তার পক্ষে জীবন কাটানো অসম্ভব ছিল। যখনই তার গরম লাগতো সে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিত। বাড়িতে এসে, ওরে বাবারে কি গরম, মা কোথায় গো? তাড়াতাড়ি ফ্রিজ থেকে আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো, না হলে আজকে আমি মরেই যাব, জলদি আনো। ঋষিতা এই বলে টিভি চালায়। টিভি চালিয়ে সে তার ফেভারিট অ্যাক্টর রণজিৎ গুহকে কোকা কোলার অ্যাড করতে দেখে অবাক হয়ে যায়। ঋষিতা রণজিৎ গুহকে খুব পছন্দ করত, তার সবকটা মুভি সে দেখেছিল। ও মাই গড, রণজিৎ গুহ কোকা কোলার অ্যাড দিচ্ছে। রণজিৎ গুহকে কোকা কোলার সঙ্গে বরফ মিশিয়ে খেতে দেখে সে তার মাকে বলে, মা, ও মা, ফ্রিজ থেকে বরফের কিউব নিয়ে এসো তো কয়েকটা, আর হ্যাঁ, একটা কাচের গ্লাসও আনবে। নাও, এমনি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে হচ্ছিল না, আবার বরফ দিয়ে গেলার শখ হয়েছে। বলি, তোর পেটে কি আগুন ধরে যে কোল্ড ড্রিঙ্কস না খেলে নেবে না? ফায়ার ব্রিগেড ডাকবো নাকি বল? নে ধর, বরফ ধর, কোল্ড ড্রিঙ্কস দিয়ে স্নান করে আয় না পারলে। ঋষিতা রণজিৎ গুহর মতোই কাচের গ্লাসে কোকা কোলার মধ্যে বরফ দিয়ে খায়। আহ, শান্তি, আজ থেকে আমার ফেভারিট কোল্ড ড্রিঙ্কস হলো কোকা কোলা। রণজিৎ গুহ কোকা কোলা খাই আর আমি খাবো না, এটা হতে পারে নাকি? কোকা কোলা খান আর আমার সঙ্গে দেখা করার সুযোগ পান। বেশি কিছু নয়, কোকা কোলার বোতলগুলো সংগ্রহ করে রাখুন নিজের কাছে। যে যত বেশি কোকা কোলা খাবেন সেই হবে এই কম্পিটিশনের উইনার, এবং তার জন্য থাকবে আমার তরফ থেকে স্পেশাল গিফট। এটা শুনে ঋষিতা অবাক হয়ে যায়।
ও মাই গড, আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি এই কম্পিটিশনের উইনার হয়েই ছাড়বো। আমি এমনিতেই কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি। কোল্ড ড্রিঙ্কস খেয়ে যে কখনো রণজিৎ গুহর সঙ্গে দেখা করার সুযোগ পাবো তা আমি কোনোদিনও ভাবিনি। ইয়ে! সে আনন্দে উত্তেজিত হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে কোকাকোলা কিনতে দোকানে ছুটে যায়। দাদা, আপনার দোকানে যত কোকাকোলা আছে আমাকে সব দিয়ে দিন, জলদি জলদি। এ বাবা, এত কোকাকোলা কি করবে? বিক্রি করবে নাকি? ঠিক আছে, আমার কাছে তো 40 পিস হাফ লিটারের বোতল হবে। 60 টাকা করে দাম, 40 পিস 2400 টাকা দাও। ঋষিতা কোকাকোলা কিনে নিয়ে এসেই খাওয়া শুরু করে দেয়। তার মা এত কোকাকোলার বোতল দেখে অবাক হয়ে যায়। এই মেয়ে, তুই এতগুলো কোকাকোলা কিনে আনলি কেন? এত টাকা নষ্ট করেছিস কেন তুই? গরমে কি তোর মাথাটা তো খারাপ হয়ে গেছে? চুপ করো মা, আমাকে অনেক বেশি কোকাকোলা খেয়ে বোতলগুলো জমাতে হবে, তাহলে আমি আমার ফেভারিট হিরো রণজিৎ গুহর সঙ্গে দেখা করতে পারবো। এ আবার নতুন কি নাটক শুরু করলি? হিরোদের সঙ্গে দেখা করে কি করবি? ওই হিরোটা কি তোকে বিয়ে করবে? এসব চক্করে পড়ে এবার দেখছি আমরা ফকির হয়ে বসে থাকবো। এই মেয়ে, একেবারে বেশি কোকাকোলা খাস না। আমি পেপারে পড়েছি একেবারে 8 লিটারের বেশি কোকাকোলা খেলে মানুষ মারা যায়। কি সত্যি বলছো? হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। মনে হয় আমার বুকের মধ্যে কেমন যেন হচ্ছে। 5 লিটার খেয়ে আমি আর পারলাম না। এবার কি হবে? আইডিয়া! এই কোকাকোলা দিয়ে স্নান করে কোকাকোলা গুলো শেষ করে ফেলি। 40টা বোতল জমানো হয়ে যাবে, তারপর আবার কিনে আনবো। হ্যাঁ হ্যাঁ, তাই করি। ঋষিতা কোকাকোলা গুলো নিয়ে বাথরুমে চলে যায় এবং কোকাকোলা গুলো বাথটাবে ঢেলে স্নান করতে শুরু করে। এই মেয়ে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এমন করছিস কেন? কি সর্বনাশ! কোকাকোলা দিয়ে আবার কেউ স্নান করে নাকি? এই মেয়েকে নিয়ে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম দেখছি। মা, হেব্বি লাগছে গো, তুমিও চলে এসো। ও মা, কটা বরফ এনে দাও না, এতে আরো ভালো লাগবে। আহ, স্বর্গ একেবারে। ঠান্ডা কোকাকোলা খেতে খেতে স্নান করার মজাই আলাদা। ছি ছি ছি, কি নোংরা মেয়ে। এই দাঁড়া, আমি তোর বাবাকে বলছি, দেখ। মা, ও মা, আমার কয়েকটা ফটো তুলে দাও না। আমি যখন রণজিৎ গুহর সঙ্গে মিট করব তখন দেখাবো। কি গো? কমলা দেবী তার মেয়ের উপর রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। স্নান করে উঠে ঋষিতা আবার কোকাকোলা কিনে নিয়ে আসে, কিন্তু তার পক্ষে আর কোকাকোলা খাওয়া মোটেই সম্ভব ছিল না। কোকাকোলা খাওয়ার ফলে তার পেট ঢোলের মতো ফুলে যায়, আর তাছাড়া কোকাকোলা কেনার মতো আর বেশি টাকাও ছিল না তার কাছে। শুধু তাই নয়, অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ফলে তার গলায় অনেক ব্যথা হয় এবং জ্বর, সর্দি, কাশিও শুরু হয়। না, আমি হার মানবো না। যেভাবেই হোক আমি রণজিৎ গুহর সঙ্গে দেখা করে ছাড়বো। আমাকে অনেক অনেক বোতল জোগাড় করতে হবে। কি করি? হ্যাঁ, আইডিয়া! ঋষিতা একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কই, কাউকেই তো কোকাকোলা খেতে দেখতে পাচ্ছি না যে। ওই তো একটা বউ কোকাকোলা খাচ্ছে। আচ্ছা আন্টি, আপনি কোকাকোলা খেয়ে এই বোতলটা আমাকে দিতে পারবেন? না, কেন দেব? পাগল নাকি? এই বোতলগুলো এই গরমকালে কত কাজে লাগে জানো? এই বোতলগুলোতে জল ভরে আমি ফ্রিজে রাখি। তোমাকে দেব কেন? হ্যাঁ আন্টি, দিন না প্লিজ, আমার খুব দরকার। বিশ্বাস করুন, খুব আর্জেন্ট। কেন সেটা আগে শুনি। হবে না বললাম না? এতই বোতলের দরকার তখন নিজেই কিনে নাও না। হ্যাঁ, একে কিপটে মহিলারে বাবা, এমন করছে কেন? বোতল কি খাবে নাকি? ঋষিতা অন্য একটা লোকের কাছে গিয়েও কোকাকোলার বোতল চায়। কি করবে বোতল তুমি? ঠিক আছে, দাঁড়াও, খেয়ে নিয়ে দিচ্ছি এখনই। এমনি আমি বোতলটা তো ফেলেই দিতাম। তোমার দরকার যখন, তবে দিয়েই দেব। ঋষিতা এভাবেই রাস্তার লোকের কাছ থেকে কোকাকোলার বোতল চেয়েছে অনেকগুলো বোতল জোগাড় করে ফেলে, কিন্তু এখনো আরো বোতলের দরকার আছে বলে তার মনে হয়। কি করলে আমি আরো বোতল জোগাড় করতে পারবো? কিছুতেই বুঝতে পারছি না তো। দূর, 3 দিন আমি অফিসে যাইনি, আজকে যেতে হবে, না হলে কোকাকোলার চক্করে আমাকে কাজ থেকে বের করে দেবে। ঋষিতা ফ্রিজ থেকে কয়েকটি কোকাকোলা ব্যাগে ভরে নিয়ে অফিসে চলে যায়। কিরে, কোথায় ছিলিস তুই এতদিন? শরীর টরীর খারাপ নাকি? যা, তোকে স্যার ডাকছেন।
তুই আসিসনি বলে প্রত্যেকদিন আমাকে এসে এসে তোর ব্যাপারে জিজ্ঞাসা করতেন। সর্বনাশ, আজকে আমি শেষ। দাঁড়া দেখি কি বলেন উনি, শুনে আসি। ঋষিতা তাদের কোম্পানির মালিক মিস্টার প্রতাপের কাছে যায়। আসবো স্যার? আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন, মাথা খুব গরম আছে আপনার। আপনি এই কোকা কোলাটা খান, দেখবেন মাথা ঠান্ডা হয়ে যাবে। না না, থ্যাংক ইউ। এই গরমে তোমারই বেশি কোল্ড ড্রিঙ্কসের দরকার, আমার নয়। বাই দ্য ওয়ে, 3 দিন অফিসে আসোনি কেন ঋষিতা? আমার একটু খুব দরকারি কথা আছে তোমার সঙ্গে। স্যার স্যার প্লিজ আমাকে এই জব থেকে বের করবেন না। আমি আসলে একটা দরকারি কাজ করছিলাম, খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। আরে আরে ঋষিতা, কাম ডাউন। এসব তুমি কি বলছো? আমি তোমাকে জব থেকে কেন বের করব? আমি তোমাকে অন্য কিছু বলতে চাই। এই কদিন তুমি অফিসে আসোনি, আমি তোমাকে খুব মিস করেছি। আসলে ঋষিতা, আমি তোমাকে খুব পছন্দ করি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। উইল ইউ ম্যারি মি? ঋষিতা এটা শুনে অবাক হয়ে যায়। না না স্যার, এসব আপনি কি বলছেন? এটা কিভাবে সম্ভব? প্লিজ ঋষিতা, তুমি না করো না। তোমার জন্য আমি সব করতে পারি। তুমি যা বলবে আমি তাই করব। শুধু আমাকে রিজেক্ট করো না প্লিজ। স্যার আপনি সত্যি বলছেন? আপনি সব করতে পারবেন? আপনি আমাকে 1 লক্ষটা কোকা কোলা কিনে দিতে পারবেন? 1 লাখ? এত কোকা কোলা তুমি কি করবে ঋষিতা? এত কোকা কোলা আবার কেউ খেতে পারে নাকি? স্যার আপনি পারবেন কিনা বলুন, আমার খুব দরকার। হ্যাঁ কিনা ভেবে বলুন। আপনার প্রায় 6-7 লাখ টাকা খরচা হবে। না ঋষিতা, আমি টাকা নিয়ে চিন্তা করছি না। আমি তোমার কথা ভাবছি। আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক আমি তা চাই না। তোমাকে আগে বলতে হবে যে এত কোকা কোলা তুমি কি করবে। স্যার আসলে আমি আমার ফেভারিট অ্যাক্টর রণজিৎ গুহর সঙ্গে দেখা করতে চাই। আপনি রণজিৎ গুহকে চেনেন? আমি কদিন আগে টিভিতে দেখেছি। ঋষিতা প্রতাপকে সব কথা খুলে বলে। ঋষিতার কথা শুনে প্রতাপ হো হো করে হেসে ওঠে। তাহলে এই ব্যাপার, রণজিতের সঙ্গে দেখা করার জন্য এমন পাগলামি? ইস, আমি যদি রণজিতের জায়গায় থাকতাম। তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে রণজিতের সঙ্গে দেখা করিয়ে দেব, কেমন? স্যার আপনি আমাকে বোকা বানাবেন না। এমন বলছেন যেন রণজিৎ গুহ আপনার বন্ধু হয়। হ্যাঁ ঋষিতা, সত্যিই তাই। রণজিৎ আমার ছোটবেলার বন্ধু। আমি আর ও একসঙ্গে পড়াশোনাও করেছি। বড় হয়ে ও অ্যাক্টর হয়েছে আর আমি বিজনেসম্যান। আমি তোমার মনের আশা নিশ্চয়ই পূরণ করব। আমি রণজিৎকে রিকোয়েস্ট করব তোমার সঙ্গে দেখা করার জন্য, ওকে? তবে এসবের জন্য আর ফালতু ফালতু 1 লক্ষ পিস কোকা কোলা কেনার প্রয়োজন নেই। ঋষিতা প্রতাপের কথা শুনে অবাক হয়ে যায়। সে আনন্দে বেশি বেশি করে কোকা কোলা খায়। সে প্রতাপকে বিয়ে করার জন্য সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যায়। প্রতাপ তাদের বিয়েতে রণজিৎ গুহকে ইনভাইট করেছিল। বিয়ের দিনই প্রতাপ ঋষিতাকে সারপ্রাইজ দেয়। ও মাই গড, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। রণজিৎ স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান। আপনি কি আমার সঙ্গে কোকা কোলা খাবেন? হ্যাঁ অবশ্যই খাবো। আমি, তুমি আর আমার বন্ধু প্রতাপ একসঙ্গে আজকে কোকা কোলা খাবো। এই কোকা কোলার জন্যই তো আমার বন্ধু তোমাকে পেলো।